কেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে সবাইকে স্বাগত জানাচ্ছি। দেশ বিদেশে খেলাধুলার সবশেষ খবরের বিশ্লেষণ করতে হাজির হয়েছি প্রতিদিনের মতোই। আজকে আপনাদের সাথে আছি রেদওয়ান শেখ। দর্শক নিশ্চয়ই জানেন যে অ্যান্টিগার টেস্ট চলছে, ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশ খেলছে এবং খুব মিরাকেল কিছু না হলে, অতি মানবীয় কিছু না হলে বাংলাদেশ প্রথম টেস্টটা হারতে চলেছে। ইতিমধ্যেই 7 উইকেট পড়ে গেছে, 109 রান, 225 রানে এখনও পিছিয়ে আছে। হাতে একদিন রয়েছে, রাত থেকে খেলা শুরু হবে পঞ্চম দিনের এবং আমরা সেই ম্যাচটি নিয়ে আলোচনা করব। বাংলাদেশ একটা হারের বৃত্তে রয়েছে একেবারে পাকিস্তান সফরের পর থেকেই। সেই বৃত্তটা কেন ভাঙতে পারছে না দল, এবং পাশাপাশি ক্রিকেট বোর্ডের কার্যক্রম নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আমাদের সাথে সেই আলোচনা আছেন সবার পরিচিত মুখ, সবাই থেকে চেনেন, হাবিবুল বাশার, সাবেক অধিনায়ক এবং এই মুহূর্তে নারী উইংয়ের হেড অফ অপারেশনস হিসেবে কাজ করছেন। দর্শক, এবার মূল আলোচনায় ফিরব। সুমন ভাই, ব্যর্থতার গল্পের আগে একটু জানতে চাই তাসকিনের বোলিংটা নিয়ে। তাসকিন প্রথমবারের মতো ফাইফার গতকাল আমরা লক্ষ্য করলাম এবং মোটামুটিভাবে আমরা একটা দীর্ঘ সময় ধরেই গত 2-3 বছর ধরেই দেখছিলাম যে বাংলাদেশের একটা পেস বোলারদের আগ্রাসন বলুন, আধিপত্য বলুন, একটা ভালো সংস্কৃতি গড়ে উঠেছে এবং সেই জায়গাটা থেকে তাসকিন এর আগেও প্রমাণিতই ছিলেন তিনি। তারপরেও আমরা টেস্টে তার একটা দারুণ স্পেল লক্ষ্য করলাম। তাসকিনের বোলিং নিয়ে যদি একটু বলেন। আই এম সো হ্যাপি ফর তাসকিন যে ক্যারিয়ার শেষের দিকে বলবো না, বাট অনেকদিন কাটিয়ে ফেলেছে। ও যে ধরনের বোলিং করে থাকে ফাইফার আগে হওয়া উচিত ছিল। প্রথমবার মধ্যে 5 উইকেট পেলে টেস্ট ম্যাচ, আগে কখনো পাইনি। ইনজুরি একটা কনসার্ন ছিল সবসময় তাসকিনের জন্য, বা রিসেন্টলি লাস্ট 1 or 2 ইয়ার্স তাসকিন অনেক কন্ট্রোল বোলিং করে এবং অ্যাগ্রেশন তো আগেও ছিল, এখনও আছে, বাট এখন অনেক কন্ট্রোল। ওর যায় সিম হিট করার সামর্থ্যটা বেড়েছে এবং রিসেন্টলি কিন্তু দুর্দান্ত বোলিং করছে সব ফরম্যাটে। ইজ জাস্ট ওয়ান্ডারফুল। কালকে যেভাবে বোলিং করেছে, ক্যাচগুলি আর না, 6 উইকেটটা ইট ওয়াজ ওয়েল ডিজার্ভ আমি বলবো। আমাদের ফাস্ট বোলিং ডিপার্টমেন্ট এখন খুব ভালো করছে। আমরা গত কয়েকটা লাস্ট 4টা সিরিজে কিন্তু ফাস্ট বোলাররা খুব ভালো করছেন, তার আগের থেকেও ভালো করে আসছেন। তাদের মধ্যে তাসকিন লিড দিচ্ছেন, এটা দেখতে খুব ভালো লাগছে। অ্যাটলিস্ট একটা জিনিস আমরা ভালো করছি, আমাদের ব্যাটিংটা যদি আসলে হচ্ছে না, বাট একটা ডিপার্টমেন্ট নিয়ে বাংলাদেশ অবশ্যই গর্ব করতে পারে। বিকজ বাংলাদেশ দলকে সবাই জানতো আগে লেফট আর্ম স্পিনারদের দল হিসেবে। যখন আমি একবার একজনের সাথে কথা বলছিলাম, তো ও বলছে যে আমরা জানি বাংলাদেশ যখন যাব আমাদের অনেক লেফট আর্ম স্পিনার খেলতে হবে, সো ওরা প্ল্যানও করতে হবে, সেই প্রিপারেশন সেভাবে নিত। বাট এখন কিন্তু আমরা মোটামুটি আমি বলবো যে ওয়েল ব্যালেন্সড বোলিং সাইড, আমাদের স্পিনারও আছেন, সাথে ফাস্ট বোলার উঠে আসায় বোলিং ডিপার্টমেন্টটা বাংলাদেশ খুব শক্তিশালী। জি, অনেক ব্যাটারদের আপনি কথা বলছিলেন যে ব্যাটারদের একটা ব্যাট প্যাচে রয়েছেন, একেবারে দলগতভাবে ব্যাটারদের ব্যাট প্যাচটা খুবই দলের জন্য খুবই ভারী পড়ছে। তবে সেই প্রসঙ্গে আসবো, তার আগে একটা বিষয় নজর কেড়েছে কালকে, ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রে ক্যাপ্টেনদের। নতুন ক্যাপ্টেন মেহেদী মিরাজ আমরা ক্যাপ্টেন্সি করতে দেখছি। ক্রেগ ব্রাথওয়েটের দ্বিতীয় ইনিংসে একটা এলবিডব্লিউ, মোটামুটি বলা যায় যে পরিষ্কার এলবিডব্লিউ আমরা বারবার দেখাচ্ছিল এবং সেটা নেওয়াই হয়নি, আপিলই করা হয়নি। এবং এর আগে আমরা বিভিন্ন সময় যারা ক্যাপ্টেন্সি করেছেন বা যারা বোলার ছিলেন, দেখা গেছে পরিষ্কার আউট যেটা মনে হচ্ছে সেখানে তার আবেদন করছেন না। আবার যেখানে হয়তোবা ব্যাটে এবং বলের ডিফারেন্সটা অনেক বেশি, তারা কট বিহাইন্ডের আবেদন করছেন বা এলবির আবেদন করছেন, যেখানে বলের সাথে স্টাম্পের দূরত্ব অনেক বেশি। এই ডিসিশন মেকিংয়ের জায়গাগুলোতে কেন এখনো পর্যন্ত সেই স্ট্রং হোল্ডটা বাংলাদেশের নেই, অন্তত ক্যাপ্টেন কিংবা যারা বোলার থাকেন তাদের ক্ষেত্রে, কিংবা কখনো কখনো কিপারদের ক্ষেত্রেও? কলটা তো ক্যাপ্টেন নিয়ে থাকেন যে আমি রিভিউ নিলাম, বাট ডিসিশন মেকিংটা কিন্তু মোস্টলি আসে 80% উইকেট কিপারের কাছ থেকে। কট ভেনের সময় উইকেট কিপার সবার থেকে কাছে কিন্তু উইকেট কিপার থাকেন। বোলাররা অনেক সময় বোলিং রান আপেও যতটা আওয়াজ না পান, উইকেট কিপার তো স্ট্যান্ড বাই থাকেন, তো উইকেট কিপারের কানে কিন্তু সবার আগে আসে। অথবা এবং যে পিচ ম্যাটটা আমরা বলে থাকি এলবিডব্লিউর ক্ষেত্রে, যে উইকেটের অফ স্টাম্পের বাইরে পিচ করলো কিনা, ইম্প্যাক্ট কোথায় হলো, সেটা বোলারও যেমন রান আপ করে সোজাসুজি দৌড়ানো, তিনি কিন্তু সাইডে চলে যান। এবং ক্যাপ্টেনরা ম্যাক্সিমাম টাইমে কিন্তু আইদার ফার্স্ট স্লিপে থাকেন অথবা কাভারে থাকেন, সেখানে কিন্তু সোজাসুজি কিন্তু পিচ ম্যাটটা তাদের চোখে আসে না, সেটা কিন্তু একমাত্র উইকেট কিপারই একদম সরাসরি দেখতে পারেন। উইকেট কিপার ডিসিশনটা খুব ইম্পর্টেন্ট হয়। দিন শেষে ক্যাপ্টেনের দোষ হয়, বাট এখানে যিনি উইকেট কিপার থাকছেন তার ডিসিশন মেকিংটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। সেই জায়গাটা থেকে বাংলাদেশের উইকেট কিপাররা কি ব্যর্থ হচ্ছেন কিনা বারবার? ভালো তো বলবো না, এর আগে লিটনের শুধু এটা আজকের প্রবলেম না, লিটনের প্রবলেম কিন্তু অনেক দিন ধরেই। ইনফ্যাক্ট 3-4 ইয়ার্স ব্যাক না 2-3 ইয়ার্স ব্যাক আমরা একবার একটা আলোচনা করছিলাম যে আমাদের রিভিউটা কীভাবে নিয়ে যায়, এটা শেখানোর জন্য কোনো কোচ আসবেন কিনা।
আমরা সিরিয়াসলি আলাপ করছিলাম যে এটা আমরা তখন থেকেই কিন্তু ভুল করছি, মানে মেজর ভুল করছিলাম, পিছন থেকে মেজর ভুল হচ্ছিল। তো সেখানে কিন্তু একটা আলোচনা হচ্ছিল আমাদের যে একজন আমরা বিশেষজ্ঞ আনবো কিনা যিনি রিভিউটা কীভাবে নেওয়া হয় বা ডিসিশন মেকিংটা কীভাবে নেওয়া যেতে পারে সেটা নিয়ে কোনো কিছু করা যায় কিনা, প্রশিক্ষণ দেওয়া যায় কিনা। ইজ বিন এ প্রবলেম ডেফিনেটলি, কারণ রিভিউ তো আপনি 3টা পান এবং একটা ব্যাটসম্যান বড় যদি মিস করে ফেলেন, তিনি হয়তো বড় রান করে ফেলেন, অ্যাডভান্টেজটা কিন্তু নিতে পারছেন না আপনি। সো মিস্টেক তো রিভিউ সবাই করে, নট অনলি বাংলাদেশ, সবাই করে, বাট আমাদের মিস্টেকের সম্ভাবনাটা অনেকটা বেশি, যেটা আসলে রেকটিফাই করা সম্ভব। একটা কারণ তো ঠিক কারণ বলবো না, এটা সব দেশে সেম, কারণ কোনো দেশই আসলে ঘরের ক্রিকেটে এত রিভিউ সিস্টেম নিয়ে খেলে না। ফার্স্ট ক্লাস ক্রিকেটে তো রিভিউতে আসলে খুব একটা দেখা যায় না। তো আমাদের মনে হয় যদি আমরা ঘরের ক্রিকেটগুলিতে এইটা একটু শুরু করতে পারি, সেখানে প্র্যাকটিসটা হয়ে যেতে পারে। বাট এটা ম্যান টু ম্যান ভ্যারি করে ডেফিনেটলি। পিছনে যিনি দাঁড়াচ্ছেন তাকে আসলে ইমপ্রুভ করতে হবে যে ডিসিশন মেকিংটা আমার ঠিক হচ্ছে না, আমি কিভাবে ইমপ্রুভ করতে চাই, সেই আগ্রহটা আমি খুব একটা দেখিনি কারোর মধ্যে। জি, সুমন ভাই একটু ব্যাটার দিনে কথা বলতে চাই। আপনি কালকে খুব বোল্ড একটা কমেন্ট করেছেন যে ব্যাটারদের আসলে সীমাবদ্ধতার কথা বলুন, কিংবা তারা চায় না যে সেই ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে তাদের খেলাটা পৌঁছাক, তারা অল্পতেই তুষ্ট হয়ে যায়। এইখান থেকে উত্তরণের উপায়টা কি? আমি যদি গুটি কয়েক ক্রিকেটার বাংলাদেশে বাদ দিই, তারা বাদ দিলে, যেটা পঞ্চপাণ্ডবের কথা সবাই বলে থাকেন, এই ক্রিকেটারগুলোকে বাদ দিলে আমাদের সেই মানের ক্রিকেটাররা এখনো তৈরি হচ্ছে না, এবং এই মেন্টালিটিটা আসলে পরিবর্তনের উপায়টা কি ক্রিকেটারদের? আমি সবসময় বলে থাকি যে ইন্টারন্যাশনাল ক্রিকেট ইজ অনেকখানি ডিপেন্ড করে ইন্ডিভিজুয়ালের উপরে। আমি কি চাচ্ছি, আমি কি হতে চাই, আমি আমাকে কোথায় দেখতে চাই, এটা অনেকখানি ডিপেন্ড করে। আই মিন আপনার ফ্যাসিলিটি থাকবে, ফ্যাসিলিটি থাকবে না, কিন্তু ফ্যাসিলিটিটাকে আপনি সুযোগটাকে কতখানি কাজে লাগাচ্ছেন অ্যাজ এ ইন্ডিভিজুয়াল, দ্যাট ইজ মোর ইম্পর্টেন্ট, দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। আমি কালকে বলেছি যে দেখুন, যখন আমাদের মাহমুদুল্লাহ, সাকিব, তামিম, মুশফিক কিন্তু এর থেকে কম সুযোগ সুবিধা পেয়ে কিন্তু তারা কিন্তু এই পর্যায়ে আসতে পেরেছেন, এই পর্যায়ে এসেছেন। এখন কিন্তু সুযোগ সুবিধা অনেক বেড়েছে, এখন কিন্তু খেলা অনেক বেড়েছে, উইকেটের মান বেড়েছে, প্রশিক্ষণ করার সুযোগটা অনেক বেড়েছে। এখন আসলে এক্সকিউজ দেওয়ার সুযোগটা কম। আমার মনে হয় যে যেটা আমি দেখেছি যে আগের খেলোয়াড়দের ক্ষেত্রে আমরা যে 5জন ফেভারিট প্লেয়ারদের কথা বলি, তারা নিজেদেরকে অনেক উপরে দেখতে চেয়েছেন। তারা শুধু বাংলাদেশ স্ট্যান্ডার্ডে নিজেদেরকে দেখতে চাননি, তারা নিজেদেরকে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে দেখতে চেয়েছেন। এখনকার যারা খেলছেন, আমি অ্যাফ্রেড, আমি নট শিওর যে তাদেরকে কোথায় দেখতে চান, যে বাংলাদেশি স্ট্যান্ডার্ডে না ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে। সেই চিন্তা ভাবনাটা খুব গুরুত্বপূর্ণ। আমি সেটাই কিন্তু পার্থক্যটা গড়ে দেয়, সেটাই পার্থক্য গড়ে দিচ্ছে। আপনি দেখেন আমি কন্টিনিউয়াসলি কিন্তু ফেল করছি, এবং এখানে যখন কন্টিনিউয়াসলি ফেল করবেন তখন শুধু টেম্পারমেন্ট ব্যাপার না, তখন স্কিলের ব্যাপারটা চলে আসবে। আমাদের শুরুতে যখন টেস্ট ম্যাচ খেলছি, ইট ইজ কমন প্র্যাকটিস, একটা কথা হয়েছে অ্যাজ ইউজুয়াল বাংলাদেশ লস 2 আর্লি উইকেটস। সো আপনি যখন 2জন ওপেনারকে শুরুতেই 10 ওভারের মধ্যে হারিয়ে ফেলবেন, আপনি ব্যাকফুটে তখনই চলে গেলেন। নতুন বলটা কিন্তু আমরা কখনোই সার্ভাইভ করতে পারছি না। যেটাই করেছি সেই টেস্ট ম্যাচ আমরা ভালো খেলেছি, যখন পাকিস্তানে কিন্তু একটা ওপেনার ভালো খেলেছে, সেখানে আমরা ভালো করেছি। বাট কন্টিনিউয়াসলি ইন্ডিয়ার সাথে 2টি টেস্ট, সাউথ আফ্রিকার 2টি টেস্ট, এখানে 5টা টেস্ট ম্যাচ 10টা ইনিংসে কিন্তু ওপেনার ফেল। এটা আসলে মেনে নেওয়া কষ্টকর। এইখানে আসলে উত্তরণের পথ নিজেকেই বের করতে হবে, খেলাধুলার নিজেদেরকেই বের করতে হবে। সুযোগ সুবিধাটা থাক, সেটা কীভাবে কাজে লেগে আমি নিজেকে ইমপ্রুভ করবো সেটা তাদেরকেই ঠিক করতে হবে। এইখানে বোর্ডের কিছু করণীয় আছে কিনা, কিংবা নতুন কোচ এসেছেন সেই জায়গাটা থেকে তাদের, আমি যদি টেকনিক্যাল কথাটাই বলি, আমরা বিভিন্ন ক্রিকেটাররা আজকাল স্বীকারই করছেন যে টেকনিক্যালিও আসলে খুব বেশি সাউন্ড না দেশের ক্রিকেটার। ন্যাশনাল টিমে এসে আসলে টেকনিক্যালি মানে ঠিক করাটা একটু মুশকিল হয়ে যায়, বিকজ আপনি ততক্ষণ না আপনার টেকনিকটা নিয়ে চলে এসছেন, সেখানে হয়তো ফাইন টিউনিং করতে পারেন, বাট পুরোপুরি চেঞ্জ করা কিংবা পুরোপুরি ঠিক করে ফেলা একটু মুশকিল। টেকনিক্যালি যে কাজটা সেটা আগেই হয়ে আসা উচিত। সো আমার মনে হয় আমরা দেখার সময় এসেছি যে আমাদের যখন খেলোয়াড়রা বড় হচ্ছেন, যে এজ লেভেল থেকে কিংবা ফার্স্ট ক্লাস লেভেল থেকে, সেখানে তারা কী ধরনের টেকনিক নিয়ে বড় হচ্ছেন। কারণ একজন ফল্টি টেকনিক নিয়ে যখন ইন্টারন্যাশনাল ক্রিকেটে চলে আসেন, এখন তো খুব সহজ, টেকনিক্যাল ফল্ট বের করা খুব সহজ, বিকজ এখন প্রযুক্তি অনেক বেড়েছে। সব ব্যাটসম্যানের কিন্তু টেকনিক্যালি কোনো না কোনো দুর্বলতা থাকে, কিন্তু এখন দুর্বলতাটা বের করাটা খুব সহজ হয়ে গেছে। তো এটা যদি আমরা ঠিক করে না নিয়ে আসি, তাহলে এখানে এসে আসলে আমাদের প্রবলেমটা সবসময় থাকবে। আমার মনে হয় যে উই নিড টু স্টার্ট থিঙ্কিং অ্যাবাউট আমার ডোমেস্টিক কোচিং কিংবা এজ লেভেল কোচিং, সেখানে কী কাজ হচ্ছে সেটা নিয়ে মনে হয়
খুব গভীরভাবে দেখাটা খুব ইম্পর্টেন্ট এখন আমাদের। জি, আমাদের সাথে একজন দর্শক আছেন, আপনি ঘরোয়া ক্রিকেট নিয়ে কথা বলছিলেন, এনসিএল চলছে লঙ্গার ভার্সনের, সেই এনসিএলটা কেমন চলছে, আপনি কেমন দেখছেন এনসিএলটা, সেটা নিয়েও একটা প্রশ্ন থাকবে। তবে তার আগে একজন দর্শকের মতামত কিংবা প্রশ্ন নিতে চাই। দর্শক, নাম পরিচয় জানিয়ে আপনার মতামত কিংবা প্রশ্ন করবেন। দর্শক শুনতে পাচ্ছেন? আমার নাম হচ্ছে মোহাম্মদ মাইম পারভেজ। আমি সখীপুর থেকে বলছি, টাঙ্গাইলের। আমার প্রশ্ন হচ্ছে 2025 সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি হতে যাচ্ছে। বাংলাদেশের যে 4 জন অভিজ্ঞ প্লেয়ার আছে, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, তামিম ইকবাল, এদেরকে আমরা একসাথে খেলতে দেখতে পারবো? জি, প্রশ্নটি বুঝতে পেরেছি। শোন ভাই, কি মনে হয় দেখতে পারবো কিনা? তামিম ইকবাল দীর্ঘদিন ধরে মাঠের বাইরে আছেন, সাকিব আল হাসানকে নিয়ে জটিলতা চলছে। ফার্স্ট থিং ফার্স্ট, তারা কেউ রিটায়ার করেননি, সো দে আর অ্যাভেলেবেল। আমরা এই 4 জনের উপরে অনেকখানি ডিপেন্ড করবে। আশা করছি যে মুশফিক রহিম তো ইজ স্টিল প্লেয়িং, মাহমুদুল্লাহ স্টিল প্লেয়িং, সাকিব তাইমকে নিয়ে একটু কথা চলছে, বাট দিস গাইজ আর অ্যাভেলেবেল। তারা এখনো রিটায়ার করেনি, তার মানে তারা এখনো খেল নিলে আপনি নিতে পারেন, দর্শকরা আশা করতে পারেন। আমার মনে হয় তাদের উপরে অনেকখানি ডিপেন্ড করবে, তারা আসলে কতখানি খেলতে চাচ্ছেন। একটা জিনিস আছে যে আপনি চ্যাম্পিয়ন্স ট্রফিতে যে কোনো বড় টুর্নামেন্টে একজন নতুন খেলোয়াড়কে নিয়েই খেলে দেওয়াটা তার জন্য অনেকটা কষ্টকর হয়ে যায়। বাট এই যে কয়জনের কথা বলা হচ্ছে, তারা সবাই সিজন প্লেয়ার, সো তাদেরকে যদি আগ মুহূর্তে নেন তাদের তাদের অ্যাডাপ্ট করতে সমস্যা হবে না, কিংবা পারফরমেন্স ক্ষেত্রেও আমার মনে হয় না খুব একটা বড় সমস্যা তৈরি হবে, বিকজ দীর্ঘদিন অভিজ্ঞতা, খেলেছেন, স্কিলফুল প্লেয়ার। তো তাদেরকে যদি শেষ মুহূর্তে নেওয়া হয় কোনো সমস্যা নেই। বাট যদি কোনো নতুন প্লেয়ার নিতে হয় তাহলে মনে এখনই নিয়ে যাওয়া উচিত, কারণ চ্যাম্পিয়ন্স ট্রফিতে যে আপনার কাছে কি মনে হয় যে তাদের, আমরা এটা বারবার শুনে আসছি যে তাদের বিকল্প তৈরি হচ্ছে না, এবং বিভিন্ন সময় সরগোল ওঠে যে তাকে একাদশের এই পরিবর্তন আনা উচিত, ওই প্লেয়ারটাকে নেওয়া উচিত যারা ঘরোয়া ক্রিকেটে ভালো করে থাকেন, পরবর্তী তাদের না হলে তারাও ফেল করছেন। আপনার কাছে কি মনে হয় যে মানে তাদের বিকল্প আদৌ তৈরি হয়েছে কিনা, বা তাদেরই নেওয়া উচিত কিনা আসলে চ্যাম্পিয়ন্স ট্রফি? দেখুন, দিস গাইজ এর স্পেশাল প্লেয়ার। একজন তামিম ইকবাল, একজন সাকিব আল হাসান, একজন মুশফিক রহিম, একজন মাহমুদুল্লাহর রিপ্লেসমেন্ট যখন আপনি খুঁজবেন, তখন হয়তো আপনাকে 4-5 জনকে নিয়ে ট্রাই করতে হবে। মানে আপনি হয়তো কাউকে ভাবছেন যে মাহমুদুল্লাহর জায়গায় তাকে ট্রাই করবেন, বাট তিনি এসে যে মাহমুদুল্লাহর মতো খেলবেন সেটা নাও হতে পারে। সেখানে হয়তো মাহমুদুল্লাহর মতো প্লেয়ার তৈরি করতে হলে হয়তো আপনাকে 2-3 জনকে ট্রাই করতে হবে। বাট সেক্ষেত্রে একটা ব্যাপার থাকে, যাকে আপনি ট্রাই করবেন তাকে অ্যাটলিস্ট কিছু সময় দিতে হবে। ইউ ক্যানট কিপ চপ অ্যান্ড চেঞ্জিং, বারবার চেঞ্জ করতে পারবেন না। বাট সেক্ষেত্রে ধৈর্য ধরতে হবে। আর একটা জিনিস তো মাথায় রাখতে হবে, যখনই এদের জায়গায় তারা আসবেন, তাদের উপর তারা অনেক প্রেশার নিয়ে আসবেন। সো তাদেরকে ওই কুশনটা দেওয়াটাও খুব ইম্পর্টেন্ট, ওই সময়টা দেওয়াটা খুব ইম্পর্টেন্ট। না হলে আসলে বিকল্প কিন্তু বাইরে বসে তৈরি হবে না, বিকল্প এখানে এসেই তৈরি হবে। সাকিব আল হাসান কিন্তু একদিনে তৈরি হননি, মুশফিক রহিম একদিনে তৈরি হননি, তামিম ইকবাল কিন্তু একদিনে তৈরি হননি। তারা কিন্তু প্রথম 2-3 বছর বাকিদের মতো ছিলেন, তারপরে স্পেশাল হয়েছেন। সো সেক্ষেত্রে যারা আসবেন তাদেরকে একটু কুশন দেওয়াটা, সময় দেওয়াটা খুব ইম্পর্টেন্ট। কিন্তু সেই সময়টার মানে কতটুকু সময় তারা নিতে পারেন? কারণ আমরা মাহমুদুল হাসান জয় বলুন, জাকির হাসান বলুন, কিংবা সাদা দীপু খেলছেন, তারা মানে উপর্যুপরি তারা ব্যর্থ হচ্ছেন। সেই সময়টার কোন ডিউরেশন জানা আছে কিনা আপনার কাছে শুনবো। এবং একই সাথে যদি বলি, ঘরোয়া ক্রিকেট নিয়ে বলছিলাম যে ঘরোয়া ক্রিকেটটা আমরা দেখছি যে 5 দিন বাংলাদেশ খেলতেও পারছে না। আর একটা দীর্ঘ সময় ধরে আমরা বৃষ্টির পরও দেখা যাচ্ছে যে 4 দিনে খেলা শেষ হয়েছে, কিংবা ভারতের বিপক্ষে 2-2.5 দিনে খেলা শেষ হয়ে যাচ্ছে। অনেক দিন পরে দেখলাম যে 5ম দিনে গড়াচ্ছে। এবং ঘরোয়া ক্রিকেটেও তার একটা প্রতিফলন কিন্তু আমরা লক্ষ্য করলাম যে 1.5 দিনের খেলা শেষ হয়ে গেছে রাজশাহীর ম্যাচটা। সেটার একটা প্রভাব আসলে ঘরোয়া ক্রিকেট থেকেই ইন্টারন্যাশনাল ক্রিকেটে বাংলাদেশে আছে কিনা, সেই প্রশ্নগুলো একটু উত্তর জানবো আপনার কাছ থেকে। তবে তার আগে ছোট্ট একটা বিরতির সময় হলো দর্শক, কিছুক্ষণের মধ্যে ফিরছি ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে। দর্শক, ফিরলাম ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে। আমরা আলোচনা করছি দেশের ক্রিকেট নিয়ে, এবং একই সাথে ক্রিকেট বোর্ড নিয়ে অবশ্যই এখনো পর্যন্ত কথা বলা হয়নি, বলার চেষ্টা করবো যদি সময় থাকে। তার আগে একটা প্রশ্ন ছিল বিরতির আগে, যে আসলে সময়টা কতটুকু হতে পারে একজন ক্রিকেটারের জন্য, তাকে কতটুকু সুযোগ দেওয়া যেতে পারে ধারাবাহিক ব্যর্থতার পরও? ইন্টারন্যাশনাল ক্রিকেট কিন্তু ইটস অল অ্যাবাউট পারফরমেন্স। এখানে সুযোগ তো অবশ্যই পাবে, বাট এমন না যে সুযোগ পাবে না, পেতেই থাকবে এমনও কোনো ব্যাপার নেই। আপনাকে এখানে টিকে থাকতে হলে পারফর্ম করে টিকে থাকতে হবে। পিরিয়ড অফ টাইম অ্যাটলিস্ট 6 to 10 গেমস, বাট এর মধ্যে কিন্তু পারফর্ম করতে হবে। অন্যান্য দেশে তো দেয়ার ফরচুনেট যে দেখা যায় নতুন প্লেয়ার এসে পারফর্ম করে ফেলে।
কিংবা একটা দুটি ম্যাচের পরে তারা সেই প্রেসারটা বাংলাদেশের ক্রিকেটাররা কখনোই পায় না, বা সাম্প্রতিক সময় আমরা পাচ্ছি না। হ্যাঁ, খুব একটা পায় না সুযোগ, কিন্তু আগে কিন্তু কথা ছিল সুযোগ পায় না, এখন কিন্তু অনেক সুযোগ পায়। এখন কি বলতে পারবে না সুযোগ পায় না। সো টাইম পিরিয়ডটা, এক্সাক্ট টাইম পিরিয়ডটা বলা মুশকিল, বাট যেটা বললাম ইন্টারন্যাশনাল ক্রিকেটে সুযোগ তো পাবেই, বাট টিকে থাকতে হলে পারফর্ম তো অবশ্যই। জি, এবং একই সাথে ঘরোয়া ক্রিকেট নিয়ে আরেকটা প্রশ্ন ছিল যে ঘরোয়া ক্রিকেটের দেখছি 4 দিনের খেলা 1.5 দিনে 2 দিনে শেষ হয়ে যাচ্ছে, আমরা পুরো এনসিএল জুড়েই তাই লক্ষ্য করলাম। তার একটা ইম্প্যাক্ট আমরা ইন্টারন্যাশনাল ক্রিকেটেও দেখছি কিনা, বাংলাদেশে আসলে 5 দিন খেলতে পারছে না। অ্যাবসলিউটলি। দেখুন এখনকার যারা ক্রিকেটার খেলছেন এই দলটাতে, মমিনুল হক, লিটন দাস, মেহেদী হাসান, মিরাজ ছাড়া বাকিরা কিন্তু রিলেটিভলি নিউ ইন্টারন্যাশনাল ক্রিকেটে। টেস্ট ক্রিকেটেও খুব বেশি টেস্ট খেলেননি, কিন্তু ঘরোয়া ক্রিকেট কিন্তু খেলছেন অ্যাটলিস্ট 6-7 বছর ধরে খেলছেন। জাকির হাসান, এরা সবাই কিন্তু ঘরোয়া ক্রিকেট খেলছেন অনেকদিন ধরে। তো সেই ক্ষেত্রে একদম নতুন খেলোয়াড় কিন্তু বলা যাবে না। এবং ঘরোয়া ক্রিকেট কিন্তু লাস্ট 2 ইয়ার্স ধরে, 3 to 4 ইয়ার্স ধরে কিন্তু এখন অনেক স্পোর্টি উইকেট বানানো হচ্ছে, এবং আমরা দেখছি 4 ডে ম্যাচগুলি ম্যাক্সিমাম রেজাল্ট হচ্ছে। ঘরোয়া ক্রিকেট এই খেলোয়াড়গুলি কিন্তু আমি খুব একটা দেখিনি যে লম্বা ইনিংস খেলতে। আমাদের একটা জিনিস ঘরোয়া ক্রিকেট আমি লক্ষ্য করেছি, এই বছর যদি আমি ঘরোয়া ক্রিকেট খুব একটা দেখা হয়নি, বাট আগেও দেখেছি, যখনই একটা পিরিয়ড অফ টাইম আসে যেখানে স্ট্রাগল করে রান করতে হয়, কিংবা যেখানে একটু হয় না একটা বিরুদ্ধ কন্ডিশন, বল সিম করছে, সুইং করছে, সেখানে যেটা হয় আমাদের এখন যেটা হচ্ছে, সেখানে আপনি স্ট্রাগল করে ফাইট আউট করে পরিশ্রম করে থেকে গেলেন, রানটা বড় করলেন, এই ক্যারেক্টারটা আমি আসলে খুব কম দেখেছি ইভেন ইন ডোমেস্টিক সার্কিট। সেটারই প্রতিফলন কিন্তু আমাদের এই ইন্টারন্যাশনাল ক্রিকেটে পড়ছে। কারণ ইন্টারন্যাশনাল ক্রিকেট তো আরও কঠিন, আপনার যে কাজটা কিন্তু শেখাটা কিন্তু ঘরোয়া ক্রিকেটতেই শিখতে হবে। আপনার ক্ষেত্রটা কিন্তু দেওয়া হচ্ছে সেরকম। এখন কিন্তু যেটা বললাম, উইকেটে 6 মিলে গ্রাস থাকে, বল ডিপ বল ইউজ করা, সবসময় বল সুইং করছে। তো এই কষ্টের কাজটা, এই পরিশ্রমের কাজটা কিন্তু সেখানে শিখতে হবে। সেটা কিন্তু আমি খুব একটা সেই স্ট্রাগলিং পিরিয়ডের টাইমটা কাটিয়ে ওঠার জন্য খুব একটা আমি কারোর মধ্যে তেমনটা লক্ষ্য করিনি। জি, একটু ক্রিকেট বোর্ড নিয়ে আলোচনা করতে চাই। আপনি নারী উইংয়ের হেড অফ অপারেশনস হিসেবে আছেন, এবং এই নারী উইংয়ের চেয়ারম্যান ছিলেন শফিউল আলম নাদেল। তিনি যেহেতু পদত্যাগ করেছেন, এই মুহূর্তে আসলে নারী উইংয়ের চেয়ারম্যানকে, কিংবা আমরা সেই রকম অনেকগুলো স্ট্যান্ডিং কমিটি রয়েছে, কোন কমিটিতে কারা আছে আমরা এখনো পর্যন্ত সেই বিষয়টা পরিষ্কার না। আপনি কার কাছে দায়বদ্ধ? আমি বোর্ডের কাছে দায়বদ্ধ। আমি তো আসলে হেড অফ ওমেন ডিপার্টমেন্ট হিসেবে কাজ করছি, আমি বোর্ডের কাছে দায়বদ্ধ। এখনো মনে হয় ডিপার্টমেন্টগুলি কারোর কাছে বন্টনটা হয়নি। নাদিল ভাই চলে যাওয়ার পরে আসলে এখনো কাউকে দেওয়া হয়নি। আমরা 10 জন পরিচালককে দিচ্ছি। আমরা আসলে সবার কাছে দায়বদ্ধ, পুরো ক্রিকেট বোর্ডের কাছে দায়বদ্ধ। আমাদের যে কাজগুলো সেটা চলছে। ডেফিনেটলি আপনি জানেন আয়ারল্যান্ড টিম এসছে আমাদের ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাইংয়ের জন্য। 6টি ম্যাচ আছে, আয়ারল্যান্ডের সাথে 3টি গেম, তারপর ওয়েস্ট ইন্ডিজের 3টা খেলা আছে, সেখানে আউট অফ 6 গেম প্রবলি বেস্ট অফ 5টা ম্যাচ জিততে হবে সরাসরি কোয়ালিফাই করার জন্য। বাট যেহেতু হোম সিরিজ আমরা শুরু করছি, সেটা দিয়ে শুরু করছি। মেয়েদের কিন্তু অনেক খেলা আছে, আপনার আয়ারল্যান্ড সিরিজ, তারপর ওয়েস্ট ইন্ডিজ সিরিজ, তারপর যদি ওয়ার্ল্ড কাপ আছে, আর যদি ওয়ার্ল্ড কাপ না জিততে পারি তারপর কোয়ালিফাইং আছে। তো যেই কার্যক্রমগুলি ডোমেস্টিকের যে খেলাগুলি সেগুলি কিন্তু চলছে, এবং সে ব্যাপারে আমরা বোর্ডের কাছ থেকে সব রকম সাহায্য পাচ্ছি। নারী ক্রিকেটারদের আপনি ইদানিং খুব কাছ থেকে, মার্চের পর থেকে আপনি খুব কাছ থেকে দেখছেন, তাদের মেন্টালিটিটা আপনি কেমন দেখছেন? তাদের সাথে পুরুষদের মেন্টালিটির পার্থক্যটা কেমন দেখছেন আপনি? মেয়েদেরা তো একটু খেলার সুযোগটা কম পায়। যারা ন্যাশনাল টিমে খেলছেন তারা তো নিয়মিত ক্রিকেট খেলার সুযোগ পাচ্ছেন, বিভিন্ন সিরিজ খেলছেন, কিন্তু বাইরের যেই মহিলা ক্রিকেটার আছেন তারা প্রিমিয়ার লিগ ছাড়া আসলে ক্রিকেট খেলার টুর্নামেন্ট তাদের কম হচ্ছে। আমি আসার পর আমি তো 6-7 মাস যে সময়টা কাটিয়েছি সেটা দেখলাম যে সেরকম বয়স ভিত্তিক দল একটা দল বাদে নাই। তো আসলে মেয়েদের স্কুল ক্রিকেটটাও আসলে খুব একটা হয় না। তো এইগুলি আসলে আমাদের ফিউচার প্রোগ্রামের মধ্যে আছে, যে যদি সম্ভব হয় স্কুল ক্রিকেটটা চালু করা, যদি সারা বাংলাদেশ না পারি অ্যাটলিস্ট 10টা ডিভিশন 8টা ডিভিশন দিয়ে শুরু করতে পারি, কিংবা আন্ডার 18 টুর্নামেন্ট, তারপরে এই দলের খেলাগুলি, এইগুলি যদি আমরা বেশি বেশি করে করতে পারি তাহলে আসলে মেয়েদের ক্রিকেটও ইমপ্রুভ করতে পারবে। কারণ এখানেও কিন্তু ইমপ্রুভের অনেক জায়গা আছে। মেয়েরা বেশ ইন্টারেস্টেড। আমি যত মাঝে কিছু স্কুল ভিজিট করেছি সেখানে দেখেছি মেয়েদের মধ্যেও ক্রিকেট খেলার ইন্টারেস্ট অনেক আছে। বাট তাদেরকে যদি আমরা ক্রিকেট খেলার মাঠে আসার যেই গ্রাউন্ডটা তৈরি করে দিতে পারি তাহলে হয়তো এখান থেকে বেশ কিছু খেলার ভবিষ্যৎ আমরা পাবো। বাট অ্যাট দিস মোমেন্ট আই এম অ্যাফ্রেড খুব বেশি কিছু হয়নি এর আগে। কারণ এর আগে যতদিন আমি যে হিস্ট্রিটা দেখেছি, শুধুমাত্র প্রিমিয়ার লিগ, একটা এনসিএল ছাড়া আসলে মেয়েদের ক্রিকেট খেলার খুব একটা সুযোগ হয়নি। জি, অবশ্যই সেই জায়গাটা থেকে নারীদের যে চিন্তা ভাবনাটা আমার কাছে মনে হয় এই মুহূর্তে এসে ওভারঅল শুধুমাত্র ক্রিকেট নয়, ফুটবল বা অন্যান্য খেলাধুলার ক্ষেত্রেও নারীরা অনেক বেশি
তারা এগিয়ে আছেন পুরুষদের ক্ষেত্রে, এটা বলতে হয়। একদম সময় শেষ হয়ে গেছে সুমন ভাই, শেষ করতে হচ্ছে। তবে তারপরও আমরা আশা করি যে অ্যান্টিগা টেস্টে না পারলেও অন্যান্য যারা যে ফরম্যাটগুলো রয়েছে সেখানে অন্তত পক্ষে বাংলাদেশ ঘুরে দাঁড়াতে পারবে। শেষ করছি ক্লেমন বিয়ান্ডা গ্যালারি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।